বন্ধুগণ, আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা এমন একজনকে আপনাদের কাছে পরিচয় করে দেব, অবশ্য আপনারা সবাই তাকে চেনেন। অত্যন্ত পরিচিত মুখ, বাংলাদেশের প্রথম নারী বক্সার তামান্না হক। তবে তিনি এখন কিক বক্সিং কোচ, একই সঙ্গে ফিটনেস ইনস্ট্রাক্টর, সেলফ ডিফেন্স ইনস্ট্রাক্টর, কুংফু ট্রেনিং, এই সমস্ত কাজের সঙ্গে জড়িত। সব মিলে কমব্যাট স্পোর্টসের সাথে উনি জড়িত, অর্থাৎ একের ভেতরে অনেকগুলি কাজের সঙ্গে তিনি জড়িত। তামান্না হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করেছেন। আশা করি আপনি ভালোই আছেন। আপনার প্রথমেই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এই যে জার্নি বক্সিং এবং খেলাধুলা এবং এই ইনস্ট্রাক্টর বা ফিটনেসের দিকে, শরীরচর্চার দিকে, সেটার জার্নিটা শুরুটা কিভাবে হলো, শৈশব থেকে শুরু করা? শুরুটা তো যেহেতু এটা সবাই জানে, শুরুটা আমার বক্সিং দিয়েই শুরু হয়েছে। আর আমার দেখা গেছে ছোট সময় থেকে আমার আপনার এই ফাইট রিলেটেড এই গেমগুলো সবসময় আমাকে টানতো, ভালো লাগতো। তো ওখান থেকে বক্সিংয়ে আসা, আর ওই বক্সিং থেকে আস্তে আস্তে কমব্যাট স্পোর্টস ফিটনেসের দিকে চলে আসা। আচ্ছা, তো তারপরে আপনার বক্সিংটা করার ক্ষেত্রে আপনার পরিবারের দিক থেকে কি ধরনের পরিবার তো বরাবরই মানা করেছে, কারণ এটাতে যেহেতু মানে ফার্স্ট টাইম ছিল এটা। আর হচ্ছে এটাতে তেমন এখনো খুব যে বেশি খুব সুযোগ সুবিধা আছে সেটাও না। তো স্বাভাবিকভাবেই মা বাবা চাবে যে তার সন্তান পড়ালেখা করুক, ভালো কোনো জব হোল্ডারে যাক, ঠিক আছে। তো দেখা গেছে যে পরিবার থেকে সবসময় বাধা এসেছে। তো আমি আমার পথে এগিয়ে গিয়েছি। আপনার পথে আপনি এগিয়ে গিয়েছেন এবং এই জায়গায় যে খেলাধুলা, এই জায়গাটা আপনি মেয়েদের এটা মানে আর্লি লাইফের কথা যদি আপনি চিন্তা করেন, স্কুল জীবন কিংবা এই সময়টায় সমাজের দৃষ্টিভঙ্গিটা কি আপনি কিছু টের পেয়েছেন? সেটা কি পজিটিভ ছিল নাকি এক্ষেত্রে কোনো আপনি বাধা বিপত্তি দেখেছেন? তখন অফকোর্স নেগেটিভই ছিল, কারণ খেলাধুলা আসলে আমরা দেখা যায় যে এমনি খেলাধুলা কেউ করতে চাইলে সেটা অন্য ব্যাপার, যে সারাদিন পর বিকেলে কোনো বাচ্চা খেলাধুলা করলো, মাঠে গিয়ে খেললো। কিন্তু আসলে এটা একবারে প্রফেশনালিজম থেকে যদি আমি নিতে চাই, সেটা কিন্তু পুরোটাই অন্যরকম, কারণ এটাতে আপনার ক্যারিয়ারটা পুরো ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে বাধা আসলে ছিলই, অনেক বাধা ছিল। কিন্তু বক্সিং কেন, প্রথম থেকে বক্সিং কেন? বক্সিং বক্সিং আমাকে খুব টানতো, আমার আচ্ছা, খুব ভালো লাগতো বক্সিং। আপনি কি টেলিভিশনে বা কোথাও বক্সিং দেখতেন প্রচুর নাকি? অনেক, আমার বক্সিং রেসলিং প্রচুর দেখা হতো। আচ্ছা খুবই খুবই আনন্দ পেতাম, খুবই ভালো লাগতো, মানে মানে খুব বেশি আগ্রহ কাজ করতো কেন যেন। আচ্ছা, তারপর তারপরে আপনি এই ক্ষেত্রে প্রফেশনে ঢুকলেন কিভাবে? আচ্ছা, এখানে কি আপনাকে কেউ বিশেষভাবে প্রেরণা জুগিয়েছে বা কোনো অনুকূল পরিবেশ আপনি পেয়েছিলেন? না, কেউই প্রেরণা যোগায়নি, আমি আমার নিজের প্রেরণা। আর প্রেরণা যোগানোর মতো অবস্থাও ছিল না। হ্যাঁ, তো সেটা হচ্ছে গিয়ে আমি যখন স্কুলে পড়ি, তখন আমি দেখা গেছে যে NITN-এ, তখন আমি খোঁজ নিতে চাই যে বাংলাদেশে মহিলা বক্সিং শুরু হয়েছে কিনা। তো দেখা যায় যে না, তখনও আপনার মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে যখন যাওয়া হয় তখন খবর নেওয়ার জন্য, যে না তখনও এটা শুরু হয়নি। তো তারপরে আরো কয়েক বছর পর আমি যখন SSC শেষ করি, HSC-তে পা রাখি, তখন আমার মনে হলো আরেকবার গিয়ে দেখি। আচ্ছা, যেহেতু আমি বক্সিং খুব পছন্দ করি। তখন পুরুষদের বক্সিং শুধু পুরুষদেরই বক্সিং ছিল, ছিল কোনো না। মহিলা ওখানে মহিলা বক্সার বা মহিলা বক্সিং এটা মানে ছিল না। তো তখন আমার কোচ, যে এখনো উনি আছে বক্সিং ফেডারেশনের সিনিয়র কোচ মহিউদ্দিন, তখন উনি আমাকে দেখে বললো যে হ্যাঁ, মেয়েদের বক্সিং শুরু হয়েছে, বেশি সময় হয়নি, তো তুমি জয়েন করো। আর তোমার মতো যারা ব্রেভ আরো মেয়েরা আছে তাদেরকেও বলো আসার জন্য। আচ্ছা, তো তো সেখানে তখন আপনি সহযোগী হিসেবে কি অন্য মেয়েদেরও না পেলেন নাকি? না, ওখানে আমি যখন যাই তখন কোনো মেয়ে ছিল না। তো তখন আমি আপনি একা ছেলেদের সাথে প্র্যাকটিস করতাম। ছেলেদের সাথে হ্যাঁ প্র্যাকটিস হ্যাঁ, আমি করেছেন? সবসময় ছেলেদের সাথে প্র্যাকটিস করেছি শুরু থেকেই।
আচ্ছা তো দেখা গেছে যে আমি কখনো আনকমফোর্টেবল ফিল করিনি। আচ্ছা যে আমি ছেলেরা এখানে ছেলেদের সাথে প্র্যাকটিস করছি, এখানে কোনো মেয়ে নেই। আমি দেখা গেছে যে আমার ভালো লাগা, আমার ড্রিম প্যাশন, ওখানে মানে ওটাই আমার মাথায় সবার আগে কাজ করতো। তো আপনি কি তখন স্বপ্ন দেখা শুরু করলেন যে এটাকে আপনি পেশা হিসেবে নেবেন নাকি? আর পেশা হিসেবে তখন এটা আমি চিন্তা করিনি যে আমি আসলে এটা পেশা হিসেবে নিব কিনা, বাট আমার যে একটা আগ্রহ, আমি শুধু জানতাম যে এটা আমার যে প্যাশন হিসেবে প্যাশনে শখ চলে হিসেবে। গেছে, যে হ্যাঁ। এটা আমার আসলে প্যাশনের দিকে চলে গেছে। তো আমাকে আসলে ওই আমাকে এটা করতে হবে। আচ্ছা আমাকে শুধু আমার তখন শুধু এই জিনিসটা মাথায় কাজ করতো যে পেশা হিসেবে নিব, ভবিষ্যতে কি হবে। হুম। তখন এত কিছু মাথায় কাজ করেনি। মাথায় কাজ করেন নি। জি। আর ছেলেদের সঙ্গে প্র্যাকটিস করতে গিয়ে আপনার কোনো জড়তা কাজ করে না? না, আমার কোনো জড়তা কাজ করেনি, কারণ আমি আসলে আমার ওই প্যাশনের মধ্যে ডুবেছিলাম। আচ্ছা তো আমার আগ্রহ, ভালো লাগা, ড্রিমের ভিতর ছিলাম, তো আমার কাছে তখন মনে হয়নি। আচ্ছা তাহলে এবং এই যে বক্সিং এর যে টেকনিক্যাল বিষয়গুলি সেগুলি সম্পর্কে যদি একটু বলেন তাহলে, কারণ এখানে আমাদের অনেক মানুষ মনে করে যে এইভাবে যেভাবে বক্সিং দেওয়া হয় তাতে তো অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করার কথা। আসলে এখানে এটা কি? অ্যামেচারের যেটা, অ্যামেচারে আপনার গার্ড থাকে, হেড গার্ড থাকে, টিট গার্ড তো সবসময় থাকবে, প্রফেশনাল অ্যামেচার বোথ সাইডেই থাকবে। আর অ্যামেচারের খেলাটা হয় মাত্র 9 মিনিট, যেটা আমাদের অলিম্পিকেও হয় 9 মিনিট। সো 9 মিনিটে, আর যেহেতু ফাইট রিলেটেড এটা একটা গেম, তো ইনজুরি যে কম বেশি হবে না সেটা না, হয়। বাট আমার মনে হয়, আমি আমি মনে করি যে প্রফেশনাল বক্সিং যেটা, যেটাতে আপনার হেড গার্ড থাকে না, ঠিক আছে, অনেকগুলো রাউন্ড থাকে, 10 রাউন্ড, 9, 8, ঠিক আছে, তো ওগুলোতে একটু ইনজুরি হওয়ার পসিবিলিটি থাকে। কিন্তু অ্যামেচারে আমি মনে করি অ্যামেচারে হয়, বাট এত এত রিস্ক থাকে না, ঠিক আছে। আর আর যদি টেকনিকগুলো ভালোভাবে, প্র্যাকটিসগুলো ঠিকভাবে করা যায়, সবসময় যে ইনজুরি হবে, আপনার ফ্র্যাকচার হবে, এটা কিন্তু না। তো যদি এটাই হতো তাহলে কেউ বক্সিং করতো না। আচ্ছা এখন যে এই যে আপনার বক্সিংটা ছেলেদের সাথে আপনি করলেন, তো তারপরে আপনার প্রতিযোগিতাটা কিভাবে, মানে ছেলেদের সাথে আপনি না, প্রতিযোগিতা না, করছেন না? প্রতিযোগিতা তো আসলে ছেলেদের সাথে কখনো হবে না, যেহেতু আমি ফিমেল। প্র্যাকটিস আমি সবসময় ছেলেদের সাথে করেছি, কারণ কোনো মেয়ে ছিল না। তো তারপরেও দেখা গেল কিছু মেয়ে যখন পরবর্তীতে আসলো, সেটা অন্য ফিল্ড থেকে আসলো, লাইক কারাতে, ঠিক আছে, অন্য ফিল্ড থেকে, একবারে যে রুট যে বক্সিং, আমার রুট যেমন বক্সিং, তো ওই ওরকম রুট থেকে আর কাউকে পাইনি। কিন্তু দেখা গেছে যে আমার ওয়েট, হাইটের সাথে একটা ওয়েটের সমস্যা থাকে, একটা ম্যাচ হয়। তো দেখা গেছে যে আমার খুব সমস্যা হতো যে আমার হাইট ওয়েটের ক্যাটাগরিতে কাউকে পাওয়া যেত না। তো তখন কি করতেন আপনি? তখন আসলে কিছুই করার ছিল না, হুম। যেহেতু মহিলা বক্সিং বাংলাদেশে নতুন, মানে মানে সবে মাত্র শুরু হয়েছে। হুম। কেউ অনেকে জানে না, আসলে তখন আসলে কিছুই করার নেই। আর আর হচ্ছে অনেক টুর্নামেন্টই আমি খেলতে পারিনি এর জন্য। তখন পাড়া, আচ্ছা তখন যে পাড়া মহল্লায় যে আপনি যখন যেতেন যে এই মেয়ে বক্সার, এরকম কোনো টোন কি আপনি শুনতেন নাকি? টোন এগুলো দেখি, বাংলাদেশে এগুলিতে একটু কম বেশি শুনতেই হবে। আপনাকে দেখা গেছে যে মোটিভের থেকে ডিমোটিভটা একটু বেশি করবে। বাট আমার যে কোচ ছিল, কোচ মহিউদ্দিন, এখনও আমি তার কথা বলি, মানে খুবই আমাকে সবসময় সে ইন্সপায়ার করেছে। যে এগুলি পাত্তা দেওয়ার কিছু না? না, না, বলতো যে কখনো বলো না যে পারবো না। যখনই বলবে পারবো না তখনই কিন্তু তুমি মানে ব্যর্থ হয়ে যাবে, সবসময় বলবে হ্যাঁ আমি পারবো। তো আমার কোচ আমাকে খুব ইন্সপায়ার করতো, যার জন্য দেখা গেছে যে ওই আপনার ডিমোটিভ কথাগুলো মানে আমাকে খুব বেশি অ্যাটাক করতে পারেনি। আপনি যখন সেলিব্রিটি হয়ে গেলেন তখন আপনার মানে যারা ভক্ত তাদের কাছ থেকে কি কখনো প্রেমের প্রস্তাব পেয়েছেন? একদম মানে সত্যি কথা বলবো, এটা কেউ বিশ্বাস করে না বা করবে কিনা জানি না, আমাকে কিন্তু মানে আমার কাছে কিন্তু ওরকম কোনো প্রপোজাল আসে না।
মেবি হয়তো আমি ফাইটের সাথে আছি সংযুক্ত, এটার জন্য হয়তো হতে পারে। ঠিক আছে, একটা ছেলে হয়তো চায় মেয়েটা ঘরে থাকবে, খুব সফট থাকবে, হ্যাঁ, তো এর জন্যই হয়তো, বাট আমার কাছে প্রপোজাল আসে না, এটা সত্যি। এটা অবশ্য কি অবিশ্বাস্য। হ্যাঁ, এটা আসলে কেউ বিশ্বাস করে না, আচ্ছা। কিন্তু এটি ট্রু। তারপরে আপনার প্রতিযোগিতাটা কখন শুরু হলো? বক্সিং, বক্সিং, হ্যাঁ। আচ্ছা, প্রতিযোগিতাটা শুরু হলো যখন দেখা গেছে যে কিছু মেয়ে আসা শুরু করলো। তারপর ওই যে বললাম যে কারাতে থেকে, আনসার থেকে কিছু মেয়ে আসলো, ঠিক আছে, কিন্তু মানে মানে ওটা ওটা এনাফ না, যারা ছিল এনাফ না। আর সবার আগে প্রবলেম হতো যে আমার এটা মিলে নেই। হাইটের সাথে ওয়েট ক্যাটাগরি মিলতো না, আচ্ছা। তো এটাই আর কি, এটা সমস্যা। এটাই তারপরে সমস্যা আপনারা ছিল। ন্যাশনাল লেভেলে কোন প্রতিযোগিতা না না না, আমি অনেকগুলো টুর্নামেন্ট খেলেছি, অনেক টুর্নামেন্ট মোটামুটি খেলেছি, বাট ওই পর্যায়ে যাওয়ার, যেহেতু মহিলা বক্সিংটা তখন মাত্র শুরু হয়েছে, মানে ওই মানে সুযোগ বা ওই জিনিসটা তখন আর কি হয়ে ওঠেনি। আর দেশের বাইরে কখনো বক্সিং না না না। আচ্ছা, আপনি যে এখন বক্সিং এর অবস্থাটা কি বাংলাদেশে মহিলাদের জন্য? মহিলাদের জন্য আমি বলবো যে আগে যেমন ছিল এখনো মোটামুটি এখনো ওরকমই আছে, ডেভেলপ কিছুই হয়নি। আর প্রফেশনাল বক্সিং এটা একটু ভালো করছে, 2020 থেকে শুরু হয়েছে এটা, তো ওখানে কিছু মেয়ে যাচ্ছে, ওটা ভালো হচ্ছে। কিন্তু ন্যাশনালের যে অবস্থাটা, মানে আনসার আর্মি বাদে যারা হচ্ছে সিভিলিয়ান যারা করতে যাবে, তাদের অবস্থা মনে হয় না খুব বেশি একটা ভালো। তো এখানে এখনকার বক্সিং এর যে মেয়েদের জন্য বক্সিং এর অবস্থাটা কি আছে? বক্সিং এর অবস্থাটা আপনার, আমি যদি প্রফেশনালের কথা বলতে যাই, তো প্রফেশনাল বক্সিং 2020 থেকে ওরা শুরু করেছে, তো এখন মোটামুটি ওরা ভালো মোটামুটি করছে, কিছু মেয়ে আসছে, কিন্তু ন্যাশনালে অবস্থা কিন্তু আগের মতোই। কারণ আপনার হচ্ছে আনসার আর্মিতে যারা আছে, ওদের মোটামুটি একটু কিছু ফ্যাসিলিটিস দেয়া হয়, বাট সিভিলিয়ান যারা, আমার মনে হয় না সিভিলিয়ানদের খুব বেশি কোনো ফ্যাসিলিটিস আছে। কিন্তু মেয়েদের মধ্যে যে জড়তাটা ছিল শুরুর দিকে, এখন কি মেয়েরা এখন আসতে আগ্রহী? এখন আমার মনে হয় আগ্রহটা আরো একটু বাড়বে, যদি তারা সেরকম একটা মানে অবস্থা দেখে যে না, একটা ম্যাচের পর তার ম্যাচে একটু ইনজুরি হবে স্বাভাবিক, একটা ম্যাচের পর এই যে তারা কষ্ট করে একটা ম্যাচ খেললো, ম্যাচের আগে একটা মেন্টাল প্রিপারেশন, ফিজিক্যাল প্রিপারেশন, সময় দেওয়া, তো দেখা গেছে যে যদি তারা দেশের বাইরে খেলতে যাওয়ার একটা সুযোগ পায়, বা প্রতিটা খেলার পর সেরকম কিছু প্রাইজ মানি পায়, তাহলে হয়তো এই আগ্রহটা আস্তে আস্তে আরো বেড়ে যাবে। কোন পর্যায়ে এসে আপনি এখন কি বক্সিং কে আপনি করছেন না নাকি? না, আমি বক্সিং অনেক আগে ছেড়ে দিয়েছি। কি মানে কি জন্য ছেড়ে দিয়েছেন? ফিটনেস নাকি অন্য কোনো কারণ? ফিটনেস না, আমি ছেড়ে দিয়েছি, আমার মনে হয়েছে যে এখানে আসলে মানে ফিউচার আমি দেখতে পাইনি ওই সময়টা, তো এই জন্য আমি ছেড়ে দিয়েছি। আর যেহেতু আমি ফাইট পছন্দ করি, আমি এটা ছাড়তে পারবো না, তো এই জন্য আমি দেখা যাচ্ছে কমব্যাট স্পোর্টসের দিকে চলে এসেছি। কমব্যাট স্পোর্টসটা সম্বন্ধে যদি আপনি একটু আলোচনা করেন। কমব্যাট স্পোর্টসটা বলতে আপনি একই সাথে অনেক কিছুর এক্সপার্ট যখন হবেন, লাইক আমি যেমন এখন সেলফ ডিফেন্স ইনস্ট্রাক্টর, কিক বক্সিং কোচ, তারপর হচ্ছে কার্ড মাগাও করেছি, এটাও একটা ইন্টারন্যাশনাল আপনার সেলফ ডিফেন্স কোর্স। আর হচ্ছে বর্তমানে আমি কুংফু ট্রেনিং এর গ্রিন বেল্টে আছি, রানিং, ঠিক আছে, তো এই সবগুলোর কম্বিনেশনেই কি বলে কমব্যাট স্পোর্টস। এখন তাহলে আপনি যে কিক বক্সিং এই জিনিসটা মানে কি বোঝাচ্ছে? কিক বক্সিংটা হচ্ছে শুধু বক্সিং, যেমন আপনার বোথ হ্যান্ডস শুধু কাজ করবে, আর কিক বক্সিং আপনার লেগস শুধু ঘুষি দিবে নাকি? জি। আচ্ছা, গ্লাভস দিয়ে। হ্যাঁ, আর কিক বক্সিং এ আপনার হচ্ছে লেগস হ্যান্ডস বোথ একসাথে কাজ করবে, এটাকে বলে কিক বক্সিং। আচ্ছা, আর ফিটনেস ইনস্ট্রাক্টর তো আপনি বিভিন্ন ফিটনেস ক্লাবে বা জি, জিমে। এটা আমি অনেক বছর ধরে রানিং এ আছি, 6-7 ইয়ার্স ধরে রানিং এ আছি। এখানে আপনারা কি কি পুষ্টি বা প্র্যাকটিস, ব্যায়াম, এক্সারসাইজ এগুলি? জি, নাকি লাইফস্টাইল? মানে পুরোটা নিয়ে তো একটা লাইফস্টাইল, আর এটা হচ্ছে আপনার দেখা গেছে আমি মেল ফিমেল বোথ সাইড ট্রেন করি,
বোথ সাইড ট্রেন করি, মানে একটা ফিমেলকে কিভাবে দেখা গেল যে সে প্রেগনেন্সির পর সে তার ওয়েট গেইন হয়েছে, বা কারো অনেক ধরনের সমস্যা দেখা গিয়েছে, যে লাইক আপনার ওয়েট গেইনের জন্য বিভিন্ন শারীরিক সমস্যা। তো এই পুরো ব্যাপারটা নিয়েই, তারপর নিউট্রিশন, পুরো ব্যাপারটা নিয়েই আর কি। আর সেলফ ডিফেন্স ইনস্ট্রাক্টর হিসেবে মেয়েদেরকে কি মানে কোথাও কোনো বিপদে পড়লে সে কি করবে? আসলে ঘুষি দিবে? দুঃখজনক বলতে গেলে যে আমি অনেক বক্সিং এর স্টুডেন্ট পাই, কিন্তু আমাদের দেশে কিন্তু নারীদের নিরাপত্তা নেই। আচ্ছা। হ্যাঁ, তো কিন্তু আমি সেলফ ডিফেন্সের কোনো স্টুডেন্ট এখনো পাইনি। সেলফ ডিফেন্স স্টুডেন্ট পাননি? না, এটা সেলফ ডিফেন্সটা কি নারীদের নিরাপত্তার জন্য করা হয়েছে? অবশ্যই নারীদের নিরাপত্তা, অবশ্যই নারীদের নিরাপত্তা। আর সেলফ ডিফেন্সটা আপনার যে শুধু মারামারি করবে, করে সে ডিফেন্স করে বের হয়ে যাবে একটা খারাপ সিচুয়েশন থেকে, সেটা না। আপনার 50% হচ্ছে সাইকোলজিটাকে বিল্ড আপ করা, তাকে সচেতন করা, তার কি করা উচিত কি করা উচিত না, তারপর হচ্ছে আপনার ঠিক। কিন্তু সেই সেই তার কোনো স্টুডেন্ট আপনি এখন বলবেন? এখনো আসলে আমাদের সচেতনতাটা ওইভাবে এখনো আসেনি, যে আমাদের এটার দিকে একটু ফোকাস দেওয়া দরকার, আমাদের জানা উচিত, শেখা উচিত। ঠিক আছে, আমরা দেখা যায় যে শুধু একটা দুর্ঘটনা ঘটলে আমরা নিউজ পড়ি, ওটাতে গসিপে চলে যাই, কিন্তু আসলে যে প্রোটেক্টটা কিভাবে করতে হয়, কিভাবে নিজেকে সেফে রাখতে হয়, সেফ পজিশনে যেতে হয়, এই সম্পর্কে আসলে এখনো আমাদের সচেতনতাটা আসেনি। আপনি যে কমব্যাট স্পোর্টসের কথা বললেন, যেখানে কুংফু বা ফিটনেস বা সেলফ ডিফেন্স, কিক বক্সিং, এই সমস্ত বিষয় আছে, সেখানে কি আপনি শহর এবং গ্রামের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো গ্রামের মেয়েরা কি এখন দেখেন যে তারা এটাতে আসে, নাকি শুধু ঢাকা শহরের মেয়েরাই, নাকি ঢাকার বাইরের থেকেও কোনো মেয়েকে দেখা যাচ্ছে? না, ঢাকার বাইরে আপনার মেয়েরা কারাতে করে, আপনার তাইকুন্ডু করে, মার্শাল আর্টের সাথে আছে, বাট মার্শাল আর্ট তো আপনার লং প্রসেস, আপনার কয়েক বছর লেগে যায় এটা শেষ করতে, সবার পক্ষে তো আর মার্শাল আর্ট করা সম্ভব না, আর ইচ্ছাও কারো করবে না। কিন্তু আমি ঢাকার বাইরে আসলে ব্যাপারটা এখনো জানি না, বাট আমার অল ওভার দ্য কান্ট্রি কাজ করার ইচ্ছা আছে। আপনি কি মনে করেন নারী হিসেবে যে স্পোর্টসের যে সমস্ত স্পোর্টসগুলি, বিশেষ করে একটা তো আছে যে ক্রিকেট, ফুটবল, হুম। যেগুলি খুব ট্রেডিশনাল স্পোর্টস, সেগুলিতে খেলাধুলায় মেয়েরা অংশগ্রহণ করে, দৌড় প্রতিযোগিতা, জাম্পিং, এগুলিতে তো আছে। কিন্তু আপনি যে একটু ভিন্নধর্মী খেলাধুলার কথা বলছেন, সেখানে কি নারী হিসেবে কোনো প্রতিবন্ধকতা দেখতে পাচ্ছেন আমাদের সোসাইটি? প্রতিবন্ধকতা তো আমি মনে করি যে সোসাইটি, আপনি যখনই কিছু করতে যাবেন, আপনার একটা নারীকে ডিমোটিভ করবে, অনেক কিছুই আপনার সামনে তুলে ধরবে। তো আমার মনে হয় যে এই প্রতিবন্ধকতাগুলোর দিকে তাকালেই অনেক সমস্যা আরও দেখা দিবে। আমার মনে হয় এগুলোর দিকে না তাকিয়ে নিজের উদ্যমে, বা আমি যেটা চাই, যেটা আমার আগ্রহ, যেটাতে প্যাশনেট, সেটাই আমার মনে হয় করা উচিত। কারণ আপনি মানুষের কাছে যতই মতামত জানতে চাবেন, আপনাকে সবসময় দ্বিমত পোষণ করবে। ঠিক আছে, তো আমার মনে হয় যে নিজের আগ্রহকে, নিজের ভালো লাগাকে প্রায়োরিটাইজ দেওয়া উচিত। এই সমস্ত খেলাধুলার কারণে কি আপনার লেখাপড়া জলাঞ্জলি গিয়েছে নাকি? না, আমরা আমি আমি এটা মানে মানে খারাপ ভাব করার তো প্রশ্নই আসে না, বরঞ্চ আমি যেখানে যাচ্ছি সেখানে আমি অনেক সম্মান পাচ্ছি। সেটা ঠিক আছে, কিন্তু আপনার যে এটা তো আপনি প্রফেশনালি এটা ইনস্ট্রাক্টর হিসেবে আছেন, কিন্তু আপনি কি ফ্যাশন ডিজাইনে পড়ালেখা করেছেন? জি জি জি। তো ফ্যাশন ডিজাইনটার চর্চা করা হয় না? না, আসলে আমি তো স্পোর্টস ফিটনেস এসব নিয়ে ব্যস্ত। এটাই পছন্দ ছিল আমার সব সময়, ছোট সময় থেকেই। তো আমি আসলে এটাতেই থাকতে চাই। তো সেক্ষেত্রে নারীদের সচেতনতা সৃষ্টি করার জন্য আপনি কি কোনো কাজ করছেন, কিংবা ভবিষ্যতে কিছু কাজ করার প্ল্যান আছে? আমি যেহেতু হিউম্যান রাইটসের সাথে আছি, তো এখন আপনার নারী অধিকার, এই যে যেমন আমি ডেফিনেশন রেপ ভিকটিম এর উপরও সার্টিফাইড, একটা রেপ ভিকটিমকে কীভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়,
আপনার হচ্ছে রেপটাকে কিভাবে প্রিভেনশন করা যায়। অবশ্যই এটা নিয়ে আমার অনেক প্ল্যান আছে, অলরেডি কাজ করছি, সামনে আরো করব। মানবাধিকারের ব্যাপারে আপনারা শুধুমাত্র নারীদের বিষয়টা নিয়ে আপনি কাজ করছেন? নারী শিশু নারী শিশু তাদের জন্য। জি তো ক্রীড়াঙ্গনে নারীদের উন্নয়নের জন্য বা বেশি পরিমাণ অংশগ্রহণের জন্য কি করা উচিত, বিশেষ করে যদি নতুন কেউ এই সমস্ত খেলাধুলায় মানে বক্সিং হুম। বা এই সমস্ত কুম্ফু এগুলিতে আসতে চায় এবং তারা ইচ্ছা পোষণ করে বড় কিছু করতে, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? আসলে বাংলাদেশ থেকে এগুলো মানে ফাইট রিলেটেড ব্যাপারগুলোতে উঠে আসে একটু টাফ। যেমন আমার কথাই বলি, আমি কিন্তু ধরে রেখেছি, হ্যাঁ, আমি কিন্তু গিভ আপ করিনি, আমি ধরে রেখেছি। আর সহজেই যে সফলতা আসবে সেটা না, এটাকে ধরে রাখতে হবে, সাধনা করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, রেজাল্ট অবশ্যই আসবে। তো দেখা গেছে যে এই যে কনসিস্টেন্সটা, এটা থেকে ডিস্ট্র্যাক্ট হওয়া যাবে না, এটাকে ধরে রাখতে হবে। তো আত্মবিশ্বাস বাড়ানোর জন্য মেয়েদের কি করা উচিত? আত্মবিশ্বাস বাড়ানোর জন্য মেয়েদের প্রথমে নিজেকে রেসপেক্ট করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, আর নিজেকে নিজে মোটিভ করতে হবে, কারণ আমাকে দিন শেষে কেউ মোটিভ করবে না। নিজেকে মানে আত্মবিশ্বাসী নিজেকেই করে মোটিভ করতে হবে যে দিন শেষে যে যাই বলুক, যে যেটাই করুক, আমাকে আমার পথে হাঁটতে হবে, আর আমি এখান থেকে সাকসেস নিয়ে আসবো। খেলাধুলার বাইরে আপনার আর কোনো হবি, শখ, প্যাশন আছে কি? আমি প্রচুর ছবি তুলি, আচ্ছা, বলতে পারেন এটি হবি হয়ে গেছে। ছবি। প্রচুর ছবি তুলি, আর সময় পেলে একটু ফ্রেন্ডসদের সাথে বের হই, আড্ডা দিই, ছোট বোনের সাথে বের হই, এই তো এতটুকুই। এতটুকু, এর বেশি আর কিছু না। না। আমাদেরকে একটু আপনার কিছু প্র্যাকটিস একটু দেখানো যাবে? মানে আমাকে আবার খুশি মাইরেন নাকি? না, এখন তো আমি সালোয়ার কামিজ পরে আছি, হ্যাঁ, তাহলে এখন দেখানো যাবে না, আচ্ছা। এখন সম্ভব না। কোনো এক সময় অবশ্যই আমি দেখা গেছে যদি ফিল্ডে যান কখনো ক্যামেরা নিয়ে, সেই সময় আমি দেখাবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ফিল্ডে যাওয়ার অপেক্ষা রইলাম। আমরা অবশ্যই। আপনার সাফল্য কামনা করি। আর ধন্যবাদ। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা সম্পর্কে যদি আপনি বলেন এবং দর্শকদের উদ্দেশ্যে আপনার আমি কোনো বক্তব্য যদি থাকে। আমি আসলে একটি আন্তর্জাতিক অ্যাচিভমেন্ট আনতে চাই। তো এই বছর আমার গ্রিসে খেলা ছিল কংফুর থেকে। তো গ্রিসের খেলাতে আমি অংশগ্রহণ করতে পারিনি, কারণ আমি স্পন্সরশিপ পাইনি, কারণ আমাদের বেশিরভাগ খেলাগুলো আপনার ইউরোপে হয়। আমাদের যেহেতু এটি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন, শালিন অ্যান্ড উড়ান ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ, তো দেখা গেছে যে এশিয়ার ভিতর হলে দেখা গেছে নিজ উদ্যোগে যাওয়া যায়, বাট ইউরোপে একটু টাফ হয়ে যায়। তো আশা করি স্পন্সরশিপ পাবো, আর যখন পাবো আমার এটাই এখন স্বপ্ন যে ইউরোপ থেকে কোনো চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে নিয়ে আসা। আমরা আপনার এই যে পথযাত্রা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সেখানে সাফল্য কামনা করি এবং আমরা আশা করি আপনি অনেক দূর যা এগিয়ে যাবেন, শুধু দেশের ভেতরে নয়, আমাদের দেশ আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের যে পতাকা, সেই পতাকাকে সামনে তুলে অবশ্যই এটাই ধরবেন স্বপ্ন আমার এখন। এবং এই স্বপ্ন আপনার পূরণ হোক। এবং একই সঙ্গে আপনাকে দেখে আরো মেয়েরা যারা আমাদের সমাজে বিশেষ করে যারা স্বপ্ন দেখে গ্রামের ভেতরে বা কোনো একটা কনজারভেটিভ অঞ্চলে আছে, জি। তারাও যাতে এগিয়ে যেতে পারে সেই প্রত্যাশা রেখে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আপনাকে আমাদের অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করছি। দর্শক মণ্ডলী, আপনারা যারা দেখলেন শুনলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।